অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 11-এর বাংলার প্রথম একটা পাঠ শুরু করছি। ক্লাস 11-এর এর আগে কোনো ভিডিও আপলোডেড হয়নি, তো আজকেই প্রথম। তো প্রথমটা দিয়ে শুরু করা হচ্ছে কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সম্পূর্ণ পাঠ দেবো, যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা তো জানোই, যারা জানো না তাদের বলছি সম্পূর্ণ পাঠ দিচ্ছি, মন দিয়ে শোনো, বুঝে নাও, জেনে নাও। গল্প তো বোঝার কিছু নেই, শুনে নাও, তাহলে টেক্সটটা তোমাদের জানা থাকবে। আর এরপর কোয়েশ্চেন আনসার আমি সব লিখিয়ে দেবো। চলো শুরু করা যাক। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। বুড়ো কর্তা বাড়ির সব থেকে বড় বোঝা যাচ্ছে, তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু হয়েছে, ভূতের তো মৃত্যু নেই। সবাই যখন বলছেই যে ও গেলে আমাদের গতি নেই, তখন মানুষ তো এই জীবনটা তো মরতেই হবে, তার চেয়ে যখন থাকা দরকার তাহলে ভূত হয়ে থাক, মানুষ হয়ে না থাক। এটা তাকে ভগবান আশীর্বাদ দিলেন। এখন আশীর্বাদ না অভিশাপ দেখা যায়। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো যে ঠিক আছে বাবা, তাহলে বুড়ো যাচ্ছে না, মরেও আমাদের সাথেই থাকবে। কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারো কোনো মাথা ব্যথাও নেই। মানে ভবিষ্যতের জন্য আমরা সবাই চিন্তা করি যে কি হবে, কাল কিভাবে চলবে, বুড়ো বয়স কীভাবে চলবে, বড় হলে কি করব, সবই তো ভবিষ্যৎ। কিন্তু ভূত অর্থাৎ অতীতকাল, যেটা হয়ে গেছে, তা নিয়ে আমাদের কোনো মাথা নেই আর চিন্তা নেই। অর্থাৎ এখানে যে ভূতকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার ঘাড়ে সব চিন্তা দিয়ে সবাই নিশ্চিন্তে থাকতে পারবে। এবং ভূতের মাথা নেই, মাথা নেই অর্থাৎ ভূতের তো কোনো প্র্যাকটিক্যাল ওয়েতে কোনো কিছু করার কিছু নেই। ভূতের তো কোনো কিছু ভবিষ্যতের চিন্তা হতে পারে না, তাই না? বোঝাতে পারছি? গল্পটা শোনো, তাহলে বুঝে যাবে। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায়, তারা খায় ভূতের কানমলা। সে কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে না লিশ, তার সম্বন্ধে না আছে বিচার। এবার সবাই সব ভাবনা তো ভূতের ঘাড়ে দিয়েছে। এবার কেউ যদি নিজে ভাবতেই যায়, তাহলে ভূত এসে তার কানমলা দেয়। সেই কানমলা থেকে তো রেহাই নেই, কারণ ভূত কানমলা দিচ্ছে, তাই না? দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে, মানে ভূত যা বলে তাই শুনতে হবে। যেহেতু ভূতের ঘাড়ে দায়িত্ব দিয়েছ, তোমার এবার নিজে আর কিছু করার দায়িত্ব নেই, সব ভূতই করবে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলতো। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। কারণ তারা নিজেরা তো ব্রেন খাটিয়ে চলে না, তারা অন্যের, মানে আমরা একটা গাছকে যেভাবে রাখবো, যদি এখন সারাদিন রোদে পুড়তে দিই সে পুড়বে, যদি ছায়ায় সরিয়ে রাখি সে রোদ পাবে না, যত ইচ্ছে জল দিয়ে যাও, তাদের তো ব্রেন নেই। তাহলে আমরা এরকম ভূতের ঘাড়ে সব চিন্তা দিয়ে দিলাম, দিয়ে ব্রেনলেস হয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখো, কর্তার ভূত একটা গল্প তোমাদের দেওয়া হয়েছে, ক্লাস 11-এ পড়ো, তো খুবই একটা পাতি গল্প তো দেওয়া হবে না, তাই না? তাহলে আমাদের সমাজ ব্যবস্থার মূলে কুঠারাঘাত করছেন লেখক, যে জন্ম থেকে আমরা ব্রেন পেয়েও একটা ইউজলেস হয়ে চলি, অন্য কারো ওপর চিন্তাটা চাপিয়ে দিয়ে নিজেরা অজ্ঞান মূর্খের মতো চলছি। যে জিনিসটাকে আমাদের খাটিয়ে খাটিয়ে ঠিক করতে হবে, সেটাকে বিনা পরিশ্রমে খাটিয়ে আমরা অন্যের ওপর, ভাগ্য, আমরা কি করব, লোকে বলে না, দেখবে হয়েছে সবই ভাগ্য, মেনে নিতে হবে। ভাগ্য বলে কিছু নেই, তুমি যেমন কাজ করবে তুমি তেমনই ফল পাবে। যদি তুমি আগুনে হাত দাও, হাতটা পুড়বে, তো এতে ভাগ্যের কিছু করার নেই। আমি হাতটা দিলাম, আমার হাত পুড়বে না, এটা হবে না, তাই না? আর যদি তুমি হাত না দাও, জোর করে হাতটা কেউ পোড়াতে পারবে না। তো এটাই নিয়ম। তো তুমি যা করছো, হয় তুমি ব্রেনলেস প্রোডাক্ট, যেমন আমরা অনেক কথায় চলি। তো এই মূলেই কুঠারাঘাত লেখক কিন্তু এই কর্তার ভূত দিয়ে পড়েছে, সেটা শুনবে। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। আমরা যেমন করি, আমাদের বলে না পূর্বপুরুষরা এভাবে করতো, তার আগে চলতো, শুনবে এরকম ইচ্ছে তো কথাবার্তা আছে। তো সেইভাবে কি কিছু হয়? সেটা করে না। আমাদের পুরনো, আমাদের এই আভিজাত্য, আমাদের এই পরম্পরা, যত সব ফালতু বস্তামাচার নিয়ম। তো ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব।
কারণ আমরা এই নিয়তির ধরার পেছায় চলি। আমার বাপ ঠাকুরদা তার আগে কে কি করেছে বিনা বিচারে, সমাজ কি করবে, লোকে কি বলবে, সেই অনুযায়ী আমরা চলি। আমরা এই নিয়মের বেড়াজালের দেওয়াল দেখতে পাই না, তাই এটাকে ভাঙাও যায় না, কারণ আমরা জানি না এই নিয়ম কে তৈরি করেছে। যারা এটা ভাঙতে জানে, নিজের ব্রেনটাকে খাটাতে জানে, তারা এই রাস্তাটা দেখতে পেয়েছে। যারা ব্রেনটাকে খাটায় না, তারা এই রাস্তাটা দেখতেও পায় না। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছোটা তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে, বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। এখানে খুব ভালো কথা বলা হয়েছে। ঘানি কি কেউ দেখেছো? আগের দিনে, এখন তো মেশিনে পোষানো হয়, মানে গ্রামের দিকে একটু পেছানো হয় তেলে। যারা একদম গ্রামে থাকো তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে। একটা এরকম লম্বা দণ্ড হয়, যার নিচে এরকম একটা মানে কি বলবো গামলা টাইপের বানানো থাকে, যার মধ্যে সর্ষে বীজ দেওয়া হয়, এবং ওই যে মোটা ডান্ডাটা, ওর সাথে একটা দড়ি বেঁধে গরুর গলায় বেঁধে দেওয়া হয়। গরুটা গোল গোল ঘুরতে থাকে, তাকে বলা হয় কলুর বলন। ওর কাজ কি ঘুরে যাওয়া, যত ঘুরবে ওই ডান্ডাটা পিষবে, আর এই পিষে সর্ষে থেকে তেল বেরাবে, এটাকে বলা হয় ঘানি টানা। ওর কোনো কাজ নেই, ঘোড়াটাতে তো কোনো প্রোডাক্ট হচ্ছে না, কিন্তু আমরা কি করছি, আমাদেরকে ওই ঘানির মতো চোখে পট্টি বেঁধে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওর তো ওখান থেকে তেল বেরাচ্ছে, সেটা তো একটা কাজে লাগবে, কিন্তু আমাদের এই ঘানি ঘোড়ায় কোনো প্রোডাক্ট বেরোচ্ছে না। বলছে ওই তেলটা বিক্রি করলে যেমন হাটে বিক্রি হয়, টাকা বেরায়, এখানে কিছুই বেরাচ্ছে না। ওই একইভাবে কিন্তু গম পেশানো হয়, আটা বেরোয়, কিন্তু এখানে কিছুই হচ্ছে না। আমাদের কোনো প্রোডাক্টিভিটি, মানে হাটেও বিক্রি হয় না, কোনো কাজেও লাগে না, বলতে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে না যেটা দিয়ে কোনো কাজে লাগবে। আমরা অন্ধের মতো এই সমাজের জাতাকলে, যেমন একটা প্রোটোকল বলছি আমি মেয়েদের মধ্যে, অ্যাজ উম্যান, অ্যাজ আ লেডি, বিয়ে বড় হবে, পড়াশোনা করাতে হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, পরের বাড়ি যাবে, এই যে সিস্টেম, এটা আছে অনেক জায়গায় আছে আমি বলছি। তো এটা কি কোনো প্রোডাক্টিভিটি তৈরি হচ্ছে না, জন্ম থেকে তার ভাগ্য নির্ধারিত, তাই না? আর আমি মেয়ে বলছি, ছেলে মেয়ে সবারই একটা আমাদের পরম্পরা আছে না, বড় হবে, চাকরি করবে, তারপরে বিয়েটা যেন একদম লেখা, বলতেই পারো আপনারও হয়েছে, কিন্তু সেটা কথা না, বলছি এটা তো নিয়ম না। অনেকের ইচ্ছা হতে পারে, অনেকের হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক আছে, এটা মাথায় এলো তাই বললাম। তো এই করতে করতে কি মানুষের তেজ বেরিয়ে যায়, মানে জীবনটাই শেষ হয়ে যায় এই একঘেয়ে কাজ করতে। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তাতে করে ভূতের রাজত্ব আর কিছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। তাহলে ভূত মানে কি, যে এই যে একঘেয়েমি যে সমাজ ব্যবস্থা, সে কিন্তু রাজত্ব করে যাচ্ছে। এখানে ভূত বলতে তাকেই বলা হয়েছে। কত যে শান্তি, তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তা নেই, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। কারণ যে আমাদের দণ্ডমুণ্ড হত্যার বিধাতা, তাকেও এই ভূতেই পেয়ে বসেছে, মানে সেও আমাদের মতোই এই সমস্ত কুসংস্কারে আচ্ছন্ন। এভাবেই দিন চলতো। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগতো না, চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সেই ভবিষ্যৎ ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। মাটি মানে সবই ফালতু হয়ে গেল, ওই এক তালে জীবন চলছে। কেবল অতি সামান্য একটা কারণে একটা মুশকিল বাঁধল, কি? সেই হচ্ছে যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। তারা আমাদের মতো এরকম সমাজ কি বলবে, লোকে কি বলবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইভাবে চলে না। তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে, তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য। যাদের যে নিয়ম, যেগুলো শৃঙ্খলা, সব দায়িত্ব আরোপ করা হয়েছে, সেখান থেকে প্রোডাক্ট বের হয়। আমাদের মতো বিনা প্রোডাক্টিভিটির কোনো নিয়ম নেই। বুকের রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেবার জন্য নয়, কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গি এলো দেশে, এখানে লেখক একটা ছোটবেলার আমাদের কবিতার উদ্ধৃতি করেছেন। নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়ে থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে, সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন কেন হলো। তারা এক বাক্যে শিখা নেড়ে বলল, এটা ভূতের দোষ নয়, ভূতের দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গি কেন আসে? শুনে সকলেই বলল, তা তো বটেই। অত্যন্ত সান্ত্বনা বোধ করলো, মানে যা দোষ বর্গি, মানে কি, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, সব ঠিক আছে,
বর্গী এলো দেশে। বর্গী কি? নতুন নতুন চিন্তা ভাবনা। আমাদের যত পড়াশোনা হবে তত আমরা কোয়েশ্চেন করতে শিখবো। উৎপাত বর্গী বলতে এখানে। সেই উৎপাতটা কখন আসে? যখন আমরা শিক্ষিত হই, যখন আমাদের মন প্রশ্ন করতে শেখে। বলে ভূতের ব্যাগার খাটবো না, বলে অন্যায় কথা শুনবো না, সমাজের নিয়ম মানবো না, নিজের মতো চলবো, এই বর্গী। তখন কি বলা হয়? ওই পড়াশোনারই দোষ, শিক্ষিত হয়েছে বলেই প্রশ্ন আসছে। এখানে বর্গী অর্থে সেই বুদ্ধিসম্পন্ন, বিজ্ঞান মনস্ক, শিক্ষিত চিন্তাভাবনা। দোষ জারি থাক, খিড়কি নানাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গেরস্তর টেকা দেয়, ঘর থেকে বেরোনোর পথ দেয়। একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও। এমন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেবো কিসে? ওই যে ছেলে ঘুমালো, পাড়া ঘুমালো, জুড়ালো, বর্গী এলো দেশে, কি আমি ভুলে গেছি, খাজনা দেবো কিসে, এইসব একটা কবিতা আছে না, সেইটা। তা এবার কি খাজনা দেবো কিসে? এখানে কি আছে? ঘরে গৃহস্থর মানে সাংসারিক খরচ আছে, ঘর থেকে বেরোলে ট্যাক্স আছে, সরকারি খাজনা। তাহলে খাজনা দেবো কিসে মানে বাড়িতে। এখানে আমাদের অর্থাভাব চলছে, সামাজিক অর্থনীতিটাকেও বোঝানো হয়েছে। এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাগ ধান খেয়ে গেল, কারো হোশ ছিল না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে বুলবুলি মানে নানা দেশের লোকজন এলো, ভারতবর্ষের উপর তাণ্ডব চালালো, সমস্ত লুটতরাজ করে নিয়ে চলে গেল, কারো কোনো যায় আসেনি। জগতে যারা হুঁশিয়ার তারা এদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না। শিরোমণি চিরমণির দল পুঁথি খুলে বলেন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদ্বিগ্ন থাকো, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। মানে যারা বেহুশ, যাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, তারা শুদ্ধ, কিন্তু যারা পড়াশোনা, যারা শিক্ষিত, হুঁশ আছে যাদের, মানে যাদের জ্ঞান আছে, তারা অশুদ্ধ, অশিক্ষিত, তাদের কেন জ্ঞান নেই, তাদের থেকে দূরে থাকো। কেন? তারা তো প্রশ্ন করবে, তারা তো বলবে যে অন্যায় অবিচারগুলো চালানো হচ্ছে, এর কারণ কি? এই যেখানে যুক্তি, যেখানে সায়েন্স, যেখানে বিজ্ঞান, যেখানে প্রশ্ন, সেখান থেকে দূরে থাকবো, তাহলে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। এরপর কিন্তু তৎসত্ত্বেও ওই প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেবো কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে, তার উত্তর আসে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। আমরা জানি এগুলো। প্রশ্ন মাত্রেই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? তাহলে কি আমরা এইভাবেই চালাবো সারা জীবন? আচ্ছা, শুনে ঘুম পাড়ানি মাসি পিসি, মাস্তুত পিস্তত দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। মানে সবাই বলছে, তাহলে কি সনাতন ঘুমের কি হবে? সে আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের, মানে আমরা সারা জীবন যে রীতিনীতি মেনে এসেছি, তাহলে সেগুলোর কি হবে? জীবনটা তো একবারে তছনছ হয়ে যাবে। প্রশ্নকারী বলেন, মানে যারা নতুন বিজ্ঞানসম্মত মস্তিষ্ক, তারা বলছে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? মানে এই যে উন্নত চিন্তাধারা, বিজ্ঞান, শিক্ষা, উন্নত যে প্রযুক্তি, এদের তাহলে কি হবে? মাসি পিসি বলে, বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শেখাবো, বর্গীর দলকেও মানে তাদের আমরা পুরাতন রীতিনীতি শেখাবো। অর্বাচীন উদ্ধত হয়ে বলে, যেমন করে পারি ভূত ছড়াবো, মানে মেরে ধরে শাস্তি দিয়ে তাদের মুখ বন্ধ করব। আর ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চোখ এখনো ঘানি অচল হয়নি। ভূতের নায়েব মানে সেই পুরাতন পন্থার যারা বজায় রেখেছে, সেই সমস্ত যেসব পৃষ্ঠপোষক, তারা বলে, না না, আমরা তো আছি, এখনো এটা চালিয়ে নিয়ে যাবো। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শুয়ে যায়। মানে যারা নতুন পন্থার প্রতিপন্থী, সেই সমস্ত নব্য চিরসবুজ সমাজ, তোমরা, তারা কি বলে, ইগনোর, যাও, বাদ দাও, এই সমাজকে আমরা আমাদের মতো চলি, এদের আর কিছু করার নেই। মোদ্দা কথা কি? বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। বুড়ো কর্তা সমাজের সেই সমস্ত খোকলা পুরনো রীতিনীতি, অশিক্ষা, কুসংস্কার, সে কিন্তু বেঁচে নেই, সে মরে গেছে, আবার সে ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, ছাড়েও না। দেশে সে নেই, অথচ সে ছেড়ে যাচ্ছেও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়ার সময় হয়নি? যারা একদম নতুন না, আবার পুরনো ধ্যান ধারণাকেও আর মানতে চাইছে না, চাইছে একটু নতুন হব কিন্তু ভয় পায়, তারা বলে, হে অতীত, তোমাকে কি ছাড়া যায় না? তুমি আর কেন আছো? এবার বিদায় নাও। তখন সেই কর্তা বলে, বুড়ো কর্তা অর্থাৎ সেই পুরাতন রীতিনীতি,
সে কি বলে, অরে অবোধ, আমার ধারও নেই ছাড়ও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, আমি তো নেই, তোরা ধরে আছিস তাই আছি, যেদিন ছাড়বি চলে যাব। উত্তর কি দেয়? ভয় করে যে কর্তা, কর্তা বলে সেখানেই তো ভূত, অর্থাৎ ভয় করে বলেই তো আমি আছি। যদি ভয় করতে, ভয়ের জন্যই তো পুরাতন রীতিনীতি ঠিকই আছে, তাই না? পুজো করো, প্রার্থনা করো, এটা না করলেই ওই অভিশাপ দেবে, এটা না করলে ওই পাপ লাগবে, এই না মানলে ওই হয়ে যাবে, এই ভয়, এই ভয় থেকেই তো আমরা এগুলোকে আটকে আছি। যেদিন এই ভয়টা থাকবে না, সেদিন এই ভূতের বোঝাও আমাদের থাকবে না, আমরা আমাদের ব্রেন নিয়ে চলবো, উন্নত শিক্ষা সংস্কৃতি, জাতপাত, সামাজিক রীতিনীতি, ভেদাভেদ, এগুলোকে সেদিন আর আমরা মানবো না, তাই না? যে প্রাচীনপন্থীরা আমাদের ওপর এগুলো চাপিয়ে দিয়েছে সেগুলো আর আমরা তখন শুনবো না। তাহলে একটা সুন্দর শিক্ষিত উন্নত সমাজ তৈরি হবে। আশা করি বোঝা গেছে। দেখলে, এটাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা মজার ছলে, মজার নাম দিয়ে কত বড় একটা সামাজিক শিক্ষা আমাদের দিলে। বোঝা গেছে? যদি বোঝা না যায় প্লিজ কমেন্টে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। যদি বোঝা যায় সেটাও আনসারে জানিও। দেখা হবে নেক্সট দিন প্রশ্নোত্তরের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।